এই শালার বেটা, এখনো সময় আছে, শিকার যা বল। কি কারণে তোরা কার নির্দেশে শামসুর উপরেই হামলা করছস? যদি সঠিক কথা না বলিস রে, তোরে কিন্তু এইখানে আজকে একেবারে পুঁতে ফালাই দেওয়া হইব। কেউই তোকে এইখান থেকে বাঁচানোর জন্য আইব না। তাই বলতেছি, ভালোই ভালোই সব কিছু শিকার যা। কার নির্দেশে সেই দিন রমজান আর শামসুর উপর হামলা করছিলি তুই? দেখেন ওসমান ভাই, আপনি কিন্তু খালি খালি আমারে এই জায়গায় ধরে নিয়ে আইছেন। আমি কিন্তু শামসু বা রমজানের উপর কোনো রকমের হামলা করি নাই। তাই বলতেছি, যত তাড়াতাড়ি সম্ভব আমার এইখান থেকে ছাইরা দেন। এই গোপন্ত বাঘকে যদি একবার জায়গায় তোলেন, তাহলে কিন্তু সব কিছু একেবারে তছনছ হইয়া যাইব। তাই বলতেছি, এখনো সময় আছে, আমাকে এইখান থেকে যাইতে দেন। তা না হলে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। তোর তো দেখতেছি সাহস কম না রে। তুই আমার গোডাউনে আইসা আমারে হুমকি দেস। তোর আজকে এমন অবস্থা করব যে ভবিষ্যতে তুই কোনো দিনও শামসুর দিকে চোখ তুইলা তাকানোর সাহসও পারবি না। আর তুই যে বলতেছিস তুই এই ঘটনার সাথে জড়িত না, আমার কাছে সব প্রমাণই আছে যে সেই দিন তুই তোর দলবল নিয়ে যায়া শামসুর উপর এই অ্যাটাকটা চালাইছস। তাই বলতেছি, আমাকে বাধ্য করিস না তোর উপর অত্যাচার করতে। তাই ভালোই ভালোই সব কিছু বইলা দে, এখনো সময় আছে তোর হাতে। এক কথা বারবার বলতেই চাকু সেলিম পছন্দ করে না। একবার বলছি না আমি শামসুর উপর কোনো রকমের হামলা চালাই নাই? তারপরেও বারবার এক কথা কেন জিজ্ঞাসা করতেছেন? আর শামসুর উপর হামলা আমি কি কারণে চালাইতে যাইব? ওর সাথে আমার সেই শত্রুতা ছিল আজ থেকে 15 বছর আগে। সেগুলো সম্পূর্ণ আমি ভুইলা গেছি। যদি ওইগুলো এখন পর্যন্ত মনে রাখতাম, তাহলে শামসু আমার হাত থেকে কোনোভাবেই বাঁচতে পারতো না। তাই আমি বলি, আমাকে উপর এই অত্যাচার না কইরা এখান থেকে আমারে ছাইরা দেন। তাহলে কিন্তু সকলের জন্যই বিষয়টা ভালো হইব। তা না হলে অনেক কিছু হয়ে যাইতে পারে। এসবে, তুই কাকে হুমকি দিতেছিস? তুই কি এখনো আমারে চিনতে পারস নাই? আমি ওসমান বেরে ওসমান। এই ঢাকা শহর আমার কথায় উঠবোস করে, আর তুই সামান্য সেই দিনের একটা চ্যাংড়া হইয়া আমার হুমকি দিতেছিস। বুঝতে পারছি তোর সাথে ভালো ব্যবহার কইরা কোনো লাভ হইব না। তুই এমনিতেই মুখ খোলার মতো চ্যাংড়া না। তাই আঙ্গুলটা এবার তোর সাথে বাঁকা করতে হইব। তা না হলে তোর মুখ থেকে দেখতেছি কোনো কথাই তো বের করা যাইতেছে না। ভালোভাবে বললাম তো, সেইটা কানে দিয়া ঢুকতেছে না। তোর মতো চাক্কু সেলিম আমি প্রতিদিন 1000টা পয়দা করি, আর আমার উপর তুই পাট নেস? উস্তাদ, এইভাবে ওর সাথে কথা বইলা ওর মুখ থেকে আপনি কোনো কথাই বের করতে পারবেন না। ওর সাথে অন্যভাবে কথা বলতে হইব। পাশের রুমে প্লাস আছে, ওইটা নিয়ে আইসা ওর আঙ্গুলের নখগুলো এক এক করে টাইনা তোলা শুরু করেন। দেখেন তখন পরপরা সব কিছু শিকার যাইতে থাকবো। এইভাবে ওর সাথে কথা বলে আরো সময়টাই শুধু নষ্ট হইব। তাই আমি বলি কি, ওর সাথে এইভাবে কথা বলার কোনো প্রয়োজন নাই। ওই ভালো কথার মানুষ না। আমাদের কাছে
যেহেতু প্রমাণ আছে যে ওই শামসু ভাইয়ের উপর হামলা চালাইছে, তাহলে ওর মুখ থেকে কথা আমাদের বের করতে হইব। হ্যাঁ রে মন্টু, তুই ঠিক কথাই বলছিস। আমি ভাবছিলাম যে এমনিতে ওর সাথে কথা বইলা শুধু ওরে দিয়া কে হামলাটা চালাইছে তার নামটা বের করার জন্য, কিন্তু ওই তো সেটা কোনোভাবেই করতেছে না। তাই এখন তো আমাদেরকে অবশ্যই অন্য পথ অবলম্বন করতে হইব। তাছাড়া তো ওর মুখ দিয়ে কোনো কথাই বের করা যাচ্ছে না। তুই আপাতত ওর হাত পাও বাইন্দা এইটি ফালায় রাখ, আর ওর দিকে ভালোভাবে নজর রাখবি। শামসু আসুক, তারপর শামসু আইসাই ওর ব্যবস্থা করবেনি। আমি এখন শামসুর কাছে গেলাম, ও যেন কোনোভাবেই এখান থেকে বের হইতে না পারে। আচ্ছা ঠিক আছে, আপনি নিশ্চিন্তায় যাইতে পারেন। ও এখান থেকে কোনোভাবেই বের হইতে পারবো না। আপনি না আসা পর্যন্ত ওর সম্পূর্ণ দায়িত্ব আমার। আপনি নিশ্চিন্তায় এখান থেকে বের হন, আমি দেখতেছি ওর বিষয়টা। ও এখান থেকে কিভাবে বের হয় সেটা আমিও দেখব। আপনি না আসা পর্যন্ত ওর দায়িত্ব আমার কাছে থাকলো। শামসু বাইরে সাথে কইরা তাহলে নিয়ে আসেন। স্যার আসসালামু আলাইকুম। ডাকছেন আমাকে স্যার? হ্যাঁ দুর্জয়, ডাকছি তোমারে। শামসুর যে জনসভা ঢাকা শহরে করতেছে, সেখানে কি কোনো জায়গায় কোনো রকমের কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? আবার তোমারে যে শামসুর নিরাপত্তার দায়িত্ব দিছিলাম, সেটা কি এমনি কি করলা? কোনো জায়গায় কোনো ঝামেলা হয়েছে কি? আর জনসভা শেষ হয় নাই? না না স্যার, আপাতত কোনো জায়গায় কোনো সহিংসতার কোনো খবর আমাদের কাছে আসে নাই। পুরো ঢাকা শহর আমি প্রশাসন দিয়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছিলাম। আর জনসভাটা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে শান্তিপূর্ণভাবে, কোথাও কোনো রকমের ঝামেলা হয় নাই। আর স্যার, যে পরিমাণ লোকজন হয়েছে এটা তো আমাদের ধারণার বাইরেই ছিল। সেই জন্য একটু আমাদের পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়েছিল। তাছাড়া কোনো রকমের কোনো জায়গায় কোনো ঝামেলা হয় নাই। লোকজন হইব না মিয়া, এটা শামসুর জনসভা, এখানে লোকজন হওয়াটাই স্বাভাবিক। তোমারে যে আমি বলছিলাম না, শামসুর জনসভায় কিন্তু আলাদাভাবে নিরাপত্তা দিতে হইব। কারণ আমি ধারণা করছিলাম যে আমাদের যে ধারণা তার চাইতেও বেশি লোকজন জমায়েত হইব এখানে। শামসুর যে সারা দেশে ভক্তবিন্দুগুলো আছে, তার অর্ধেকও যদি ঢাকা শহরে আসে, তাহলে তো এখানে পরিস্থিতি অন্যরকম হয়ে যাইব। আর আমার সেই ধারণাটাই ঠিক হয়েছে দেখলা দুর্জয়। আমি জানতাম যে শামসুর জনসভায় অবশ্যই লোকে লোকারণ্য হয়ে যাইব, সেই জন্যই তোমাদেরকে বলছিলাম। স্যার, যেভাবে শামসু স্যার এগিয়ে যাচ্ছে না, যদি শেষ পর্যন্ত এই জনপ্রিয়তা ধরে রাখতে পারে, তাহলে আগামী সরকার শামসু ভাইয়ের নতুন দলই গঠন করবে, এতে কোনো সন্দেহ নাই। এই যে ক্ষমতাসীন দলরা রয়েছে, এদের নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ডে তো জনগণ অতিষ্ঠ। তারা এবার নতুন মুখ চায়। তাই আমি মনে করি যে শামসু স্যারের এই দলটাই আগামীতে সরকার গঠন করতে সম্পূর্ণ
প্রস্তুত আছে। আর শামসু স্যারের যত রকমের হেল্প লাগবে সবই আমাদের পক্ষ থেকে করা হইব, কারণ ওনার মতো এরকম একটা লোকের খুবই প্রয়োজন আমাদের দেশের জন্য। হ্যাঁ, আমরাও তো সেইটাই চাই যে শামসুর দলই আগামীতে সরকার গঠন করুক। এই সমস্ত ভূ রাজনীতির অবৈধ নেতাকর্মীদের যন্ত্রণায় একেবারে অতিষ্ঠ হয়ে গেছি। এদেরকে যে দেশ থেকে কবে বিতাড়িত করবে জনগণ, সেই দিন হয়তোবা সবাই একটু শান্তিতে বসবাস করতে পারবে। তা হামিদ কোথায়? তোফায়েলের বেটার বিষয়টা পরে কি করলো? ওরে যে চালান করে দেওয়ার কথা ছিল আজকে, ওরে কি চালান করছে হামিদ? হামিদের সাথে কি তোমার এই বিষয় নিয়ে কোনো রকমের কোনো কথা হয়েছিল নাকি? হামিদ তো আমাকে পরে আর কোনো কিছু জানাইলো না এখন পর্যন্ত। হ্যাঁ স্যার, সকালে যখন আমি ফোর্স নিয়ে বের হয়ে যাই তখনই আমির স্যারের সাথে আমার দেখা হয়েছিল। উনি তুফাইলের বেটাক সঙ্গে নিয়ে আদালতে যাইতেছে চালান করে দেওয়ার জন্য, সেই জন্যই উনি থানাতে নাই। সমস্যা নাই স্যার, আজকের দিনের ভিতরে হয়তোবা চালান করে দিয়া চলে আসবো। এ ব্যাপারে আপনি চাপ নিয়েন না, আমি চান নিজে বিষয়টা হ্যান্ডেল করতেছে। এই শালার বেটার এমন অবস্থা এখন হইব না, দেখবেন কোনো কিছুই আর ওরা করতে পারবে না। আর ওদের হাতেও ক্ষমতা আর বেশি নাই। তুফাইল দেখি কিভাবে ওর ছেলেকে এখান থেকে মুক্তি করে। এবার খুব ভালোভাবে পয়সা গেছে। আচ্ছা ঠিক আছে দুর্জয়, তাহলে তুমি এই দিকটা সামাল দাও। আমার আবার স্বরাষ্ট্র দপ্তরে যাইতে হইব। সেলিম স্যার হয়তোবা কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য ডাকছে আমার ওইখানে। তুমি থাকো তাহলে, আমি গেলাম। আর এইখানে যদি কোনো ঝামেলা হয় তাহলে আমাকে সাথে সাথে জানাইও। আর হামিদ আসলেও আমার সাথে অবশ্যই হামিদকে দেখা করতে বলবা। আচ্ছা স্যার, ঠিক আছে, সমস্যা নাই। আমি হামিদ স্যার আসলে আপনার সাথে দেখা করতে বলবো নি। আর এই দিকের পরিস্থিতি আমি দেখতেছি, আপনি যান তাহলে। সেলিম, শামসু তাহলে অবশেষে নতুন দল প্রতিষ্ঠা করে ছাড়লো। শামসুর এই কাজটা কি করা কোনোভাবে ঠিক হইল? এত কইরা শামসুরে বলা সত্ত্বেও শামসু আমাদের কারো কথা না শুনা ঠিকই ওর নতুন দল প্রতিষ্ঠা করলো। শামসু এই দল প্রতিষ্ঠা করার মাধ্যমে কি বোঝাতে চাচ্ছে? আমাদেরকে কি ক্ষমতা থেকে সরিয়ে ও নিজেই ক্ষমতা গ্রহণ করতে চাইতেছে? শামসুর পরিকল্পনা তাহলে এটাই ছিল, জনতা পার্টির মাধ্যমে দেশে ভাইরাল হয়ে এখন নিজেই সকল ক্ষমতা নিজের হাতে নিতে চাইতেছে, তাই না? দেখি শামসু শেষ পর্যন্ত কত দূর যায়। লিডার, এইখানে আমি সম্পূর্ণ দোষ আপনাকেই দিব। শামসু সেই সময় জনতা পার্টিতে থাকা সত্ত্বে আপনি শামসুর মূল্যায়ন বুঝেন নাই। শামসুর জন্য আজকে দেশে কি পরিমাণ জনগণ নেমে এসেছে সেটা একটাবার চিন্তা করে দেখছেন? এই শামসু যদি আমাদের সঙ্গে এখন পর্যন্ত থাকতো তাহলে আগামীতে আমরা চোখ বন্ধ করে সরকার গঠন করতাম, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ ছিল না। কিন্তু আপনি আমাদের দলের কিছু উশৃঙ্খল নেতা কর্মীর কথা গুরুত্ব দিয়ে শামসুকে হারিয়ে ফেলেছেন। এখন আর কোনো কিছু
করার আছে। শামসু যে আগামীতে সরকার গঠন করতে পারবে তার কিন্তু প্রমাণ দিল। শামসু কি মনে করছে সেলিম, দল গঠন করলে কি সরকার গঠন করা যায় নাকি? এরকম কত দল আইলো গেল, কিন্তু আমাদেরকে কেউ কিন্তু রুখতে পারে নাই। একটা দল পরিচালনা করতে কতটুক যে ঝামেলা সেটা এবারে শামসু হারে হারে টের পাইব। শুধু তো আমাকে বইরা বেড়াইছো সারা জীবন যে আমি পক্ষপাতিত্ব কইরা রাজনীতি করি। এখন সব কিছু বুঝতে পারবা। দল গঠন কইরা সেই দলের যে সরকার গঠন করা কতটা ঝামেলা সেটা এবার বুঝাই দিব শামসুকে। অনেক ছাড় দেওয়া হয়েছে, এবার আর ওকে কোনো ছাড় দেওয়া হইব না। ও কি মনে করছে সরকার গঠন করে ফেলবে? না লিডার, আপনারা যতই চেষ্টা করেন না কেন শামসুকে এবার ওর লক্ষ্য থেকে কোনোভাবেই সরাইতে পারবেন না। শামসু এবার নতুন দল প্রতিষ্ঠা যেহেতু করে ফেলাইছে, আগামীতে সরকার গঠনও শামসুই করবে ইনশাআল্লাহ। যে পরিমাণ জনগণ প্রথম সমাবেশেই ওকে ভালোবাসা দিয়ে গিয়েছে, তাতে করে আগামীতে সরকার গঠন করার পথে আপনারা ওকে কোনো রকম কোনো বাধা হইয়া দাঁড়াইতে পারবেন না। দেখবেন এক চান্সেই শামসু কিন্তু নতুন দল প্রতিষ্ঠা কইরা এই দলের দিয়াই সরকার গঠন করাবে। আর লগে তৈরি পার্টি, ওয়ার্কার্স পার্টি, ওদের মতো শক্তিশালী দল রয়েছেই। তুমি এমন ভাবে কথা বলতেছো সেলিম, যাতে কইরা মনে হইতেছে যে শামসুর পক্ষে তুমি সাপাই গাইতেছ। আসলে তুমি জনতা পার্টির একজন রানিং মন্ত্রী হইয়া এই ধরনের মন্তব্য তোমার পক্ষ থেকে আশা করি নাই আমি সেলিম। আমি মনে করছি জনতা পার্টির জন্য যা যা করার প্রয়োজন সবই তোমরা করবা, কিন্তু এখন উল্টো তোমরাই শামসুকে সাহায্য করে যাচ্ছ ওর দল গঠন করার জন্য। না না লিডার, আপনি এইসব কি বলেন? আমি কেন শামসু দল গঠন করতে সাহায্য করব? শামসু একাই ওর এই দল প্রতিষ্ঠা করছে, তাই এইখানে আমাদের কারো কোনো রকমের হাত নেই লিডার। আপনি শুধু শুধু আমাদেরকে ভুল বুঝতেছেন। শামসু তো মূলত তোফায়েলের উপর রাগ কইরাই এই নতুন দলটি প্রতিষ্ঠা করত। তা না হলে কি এই নতুন দল প্রতিষ্ঠা করত শামসু? তোফায়েল যে হারে শামসুর পিছনে লাগছিল, সেই জন্যই তো এই রকম পরিস্থিতি হইল আজকে। আগে থেকে যদি আপনি তোফায়েলকে শাসন করে রাখতেন, তাহলে আর এই দিনটা আমাদের আজকে দেখা লাগতো না। শামসু আজকে এই জায়গায় থাকতো। ওই পুরনো কথা এখন বাদ দিয়ে দাও। শামসুর যে মূল উদ্দেশ্য ছিল নতুন দল গঠন করা, সেইটা আমি খুব ভালোভাবে বুঝে গেছি। ওই সব তো আসলেই শামসুর একমত দল থেকে বের হওয়ার একটা অজুহাত ছিল। আর তোফায়েলের বেটা কি জন্য কিসের উপর ভিত্তি করে গ্রেপ্তার করলা? ওর কাছে কি কোনো প্রমাণ আছে যে তোফায়েলের বেটা এই ঘটনার সাথে জড়িত? আন্তাজে যে ওকে গ্রেপ্তার করলা, এটা নিয়ে মিডিয়া কি পরিমাণ নিউজ করলো দেখছো তো? জনতা পার্টির এর জন্যই তো দিনের পর দিন পতন হয়ে যাচ্ছে, শুধুমাত্র তোমাদের মতো মাথা মোটা লোকদের জন্যই। ওই তোফায়েলের বেটা তো দেশ থেকে বেগে যাওয়ার জন্য পালানোর একটা পায়তারা করতেছিল। ওই যদি সত্যি কোনো অপরাধের সাথে
জড়িত না থাকতো তাহলে এই মুহূর্তে হঠাৎ করে দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নিল কেন? সেই জন্যই তো পুলিশের সন্দেহ হইয়া ওকে গ্রেপ্তার করছে, আর আজকে ওকে চালান করে দেওয়া হয়েছে। তোমরা যে কোথায় কোন কিছু পরিস্থিতি নিয়ে ফেলাও সেটা আমার বোঝা খুবই মুশকিল। কারো সম্পর্কে কোনো রকমের কোনো প্রমাণ ছাড়াই গ্রেপ্তার করে বসো, এইগুলো কিন্তু কোনোভাবেই ঠিক না সেলিম। তুমি এখন আসো, পরে তোমার সাথে কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। তোফায়েল ভাই, কোনো কিছুতে কোনো কিছু করেই তো শামসুকে কোনোভাবেই আটকানো গেল না। সে নতুন দল ঠিকই শামসু প্রতিষ্ঠা কইরা ফেলাইলো, আর আজকে ওর প্রথম জনসভায় যে পরিমাণের লোকজন জমায়েত হয়েছিল তাতে কইরা তো মনে হইতাছে যে সামনে আমাদের জন্য পরিস্থিতি মোটেও ভালো হইব না। এইভাবে যদি শামসু আর দল এগিয়ে নিয়ে যায় তাহলে তো জনতা পার্টি যে কোনো সময় মুখ থুবড়ে পড়ে যাইব। আগেই শামসুকে কোনোভাবে আটকানো গেল না, এখন তো দল প্রতিষ্ঠা কইরা ফেলাইছে। এখন কিভাবে শামসুরে আটকাইবেন ভাই? এখন আর এইগুলো আমাকে বইলা কোনো লাভ আছে? যে সময় আমি বলছিলাম সেই সময় কেউ কোনো পদক্ষেপই নেয় নাই। এই মাথা মোটা প্রেসিডেন্টকে কোনোভাবেই বুঝাইতে পারলাম না যে শামসুকে এখনই রুখতে হইব, তা না হলে শামসু এক সময় সকলের পিছনেই আশা বাস দিয়ে খাড়া করে রাখবে। এবার বুঝুক যে আমার কথাগুলো গুরুত্ব না দিয়া কত বড় ভুল করছে। এবার আর আমি কোনো কিছুই করব না, শুধু চুপচাপ চেয়ে সে সব কিছু দেখে যাব। প্রেসিডেন্ট যেহেতু পেঁচটা লাগাইছে, উনি এই পেঁচের জটলা খুলুক, এখানে আর আমি হস্তক্ষেপ করব না। ক্ষমতার চেয়ার চলে গেলে হানিফ ভাই আমাদের সকলকেই জেলে গানি কানতে টানতে জীবনটাই পার হয়ে যাইব। ক্ষমতায় থাকা সত্ত্বেও কোনো কিছুই করতে পারতেছি না। একবার যদি ক্ষমতা আমাদের হাত থেকে চইরা যায় তাহলেও আমাদের আর কোনো কিছুই করা থাকবে না। শোনেন ভাই, এই প্রেসিডেন্টের আশায় বৈশা থাইকা আমাদের কোনো ফায়দা হইব না। তাই এখন আমাদেরকেই আমাদের সব কিছু বুঝে নিতে হইব। শামসু যাতে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই ব্যাপারে আমাদের জরুরি পদক্ষেপ নেওয়া দরকার। আর সেই জন্য সবার আগে প্রেসিডেন্টকে সরাইতে হইব। কোন দিক দিয়ে যে কি করি কোনো কিছুই মাথায় ঢুকতেছে না। এই দিক দিয়ে আবার আমার ছেলেরে বিনা অপরাধে পুলিশ গ্রেপ্তার কইরা নিয়া বৈশা আছে, সেটাও কোনো কিছুই করতে পারলাম না এখন পর্যন্ত। শামসুর উপর যে এ হামলাটা কে চালাইছিল সেটা যদি কোনোভাবে খুঁজে বের করতে পারতাম তাহলেও রাজাকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে বের করে নিয়ে আসতে পারতাম। আসলে আমার পিছনে অনেক শত্রু লাইগা গেছে যারা চাইতেছে যে শামসুর সাথে যুদ্ধে নেমে আমি ধ্বংস হয়ে যাই, যার কারণে ওরা আমার সাথে এরকম মাইন্ড গেম খেলতেছে। সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারতেছি। সেটা যেই আমরা করে থাক না কেন সেটা আমরা খুঁজে বের করবই। প্রশাসন খুঁজে বের করার আগে আমাদেরকে
খুঁজে বের করতে হইব। তা না হলে প্রশাসন যদি খুঁজে বের করে তাহলে এখানে রাজাকেও ফাঁসিয়ে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা চালাবে ভাই। তাই আমাদেরকেও পুলিশের আগেই এই হামলাকারীকে খুঁজে বের করে নিতে হইব। চলেন এক জায়গায় যাই, অফিসিয়ালভাবে ওরে দিয়ে দেখা যাক এই পরিস্থিতির জন্য কে দায়ী তাকে খুঁজে বের করা যায় কিনা। মনে হয় ওর কাছে গেলে এর একটা সমাধান ঠিকই বের করা যাইব। এখন বইসা না থাইকা চলেন ভাই, দেখা যাক আগে কি করা যায় এখন আমাদের। শামসু, একটা বার লক্ষ্য করে গেছ কি পরিমাণ লোকজন জড়ো হয়েছে? আমি তো এটা কখনোই ধারণা করি নাই শামসু, যে আমাদের এই প্রথম জনসভায় এত লোকজন জমায়েত হইব। এটা আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট হইয়া দাঁড়াইছে শামসু। যে পরিমাণ শোডাউন দিছি ঢাকা শহরে, এতে করে জনতা পার্টি সহ বিরোধী দলীয় যে কয়জন নেতা কর্মী আছে সবারই কিন্তু একেবারে কাঁপন ধরে গেছে। কোবা শামসু যে দেশে পরিবর্তন আনতে পারে সেটা কিন্তু এবার 100% প্রমাণিত হয়ে গেছে শামসু। এটা আমাদের ধরে রাখতে হবে আগামী দিনগুলোতে। এটা বাসার ভাই ভালোবাসা প্রতিদান। এতদিন যাবৎ যে আমি সাধারণ মানুষদেরকে উজাড় করে দিয়ে ভালোবাসা দিয়েছি সেটারই বহির প্রকাশ ঘটাইল ওনারা। এটা হবারই ছিল। আমি এটার আশাবাদী ছিলাম যে জনগণ আমাকে কখনোই হতাশ করবে না। সেই জন্যই তারা আমাকে দুই হাত ভরে ভালোবাসা উপহার দিয়েছে। এখন শুধু আগামী দিনগুলোতে আমাদের এই পার্টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজন সবই আমাদের করতে হইব। কারণ আগামীতে আমরা যে ক্ষমতায় আসব না এটা কিন্তু একেবারেই অস্বাভাবিক কিছু না। জনতা পার্টিকে এবার ক্ষমতা থেকে সরিয়ে এই দেশের দায়িত্ব আমাকেই নিতে হবে। অসম্ভবের কিছু নাই শামসু। আমরা আগামীতে সরকার গঠন করব, এ ব্যাপারে তুমি 100% নিশ্চিত থাকো। নির্বাচনের আর যে কয়দিন বাকি আছে এ কয়দিন আমাদেরকে ঢালাওভাবে প্রচার প্রচারণা চালায় যাইতে হইব আমাদের মার্কার পক্ষে। দেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বড় বড় শহরে জনসভা দিতে হইব একের পর এক। এখন আর আমাদের বসে থাকার বিন্দু পরিমাণ কোনো সময় নাই। আমরা এখন মাঠে কাজ করে যাব। পরিশ্রম করলে অবশ্যই এর ফল আমরা ভোগ করব শামসু। তুমি কোনো রকমের চিন্তা করো না, আমরা সকলেই তোমার সঙ্গে আছি। এই দলকে আমরা আগামীতে এগিয়ে নিয়ে যাব। হ্যাঁ শামসু, বাসার একদম ঠিক কথা বলছে। আমাদের এখন আর বিন্দু পরিমাণ বসে থাকার কোনো সুযোগই নাই। এখন থেকে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় প্রচারণা চালায় যাইতে হইব। আজকে যেমন ঢাকা শহরে জনসভা দিলাম, এরপর প্রত্যেকটা বিভাগীয় শহরে জনসভা দিতে হইব। এরপরে প্রত্যেকটা জেলা শহরেও আমাদেরকে একইভাবে জনসভা দিতে হইব, যাতে করে সারা দেশে এই আমাদের দলের প্রচারণা বৈশা না থাকে। প্রত্যেকটা অলিগলি থেকে শুরু করে সীমান্ত এলাকা পর্যন্ত আমাদের এই দলের মার্কা সহ প্রচারণা পৌঁছে দিতে হবে। সেটা তো অবশ্যই গুরু, বিশেষ করে সীমান্তবর্তী
যে জেলাগুলো আছে এগুলো আমাদেরকে বিশেষভাবে নজর রাখে এদের উপর টার্গেট করতে হইব। কারণ সীমান্ত হত্যা নিয়ে সীমান্ত এলাকার লোকজন এই সরকারের উপর খুবই ক্ষিপ্ত আছে, যাতে করে আমরা তাদেরকে আশ্বস্ত করতে পারি যে সীমান্ত হত্যা একেবারে 0% নিয়ে আসতে পারবো আমরা। এভাবে তাদেরকে যদি আমরা আশ্বস্ত করতে পারি তাহলে সীমান্ত জেলাগুলোতে যে কয়টা আসন আছে সেইগুলো সবগুলো আমাদের পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। কারণ জনতা পার্টি এই সমস্ত সীমান্ত নিয়ে কোনো রকমের পদক্ষেপই নেয় নাই তারা এতদিন। হ্যাঁ, সেইটাই। সীমান্তবর্তী জেলাগুলো যদি আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি তাহলে আস্তে আস্তে সব কয়টা জেলায় আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসা কোনো ব্যাপারই না। এইখানে বিশেষভাবে ভূমিকা পালন করতে হইব এবি পার্টিকে, কারণ এবি পার্টি সব সময় দিনাজপুর এবং রংপুর সহ পঞ্চগড় এই 3টা জেলায় বরাবরই তারা ভালো পারফরমেন্স করে আসতেছে। তাই এবি পার্টিকে এই সীমান্তবর্তী জেলাগুলোর দায়িত্ব সব সময় নিতে হইব। কি খায়রুল দেওয়ান, তুমি কি এই সমস্ত জেলাগুলোর দায়িত্ব নিতে পারবে না? সকলকে কিন্তু একজোট হয়ে আমাদের কাজ করতে হইব, তাহলে আগামীতে সরকার গঠন করা সম্ভব হইব আমাদের পক্ষে। কি যে বলেন না গুরু, আমাদের এবি পার্টি সব সময় এই জেডিপি পার্টিকে ক্ষমতায় নেওয়ার জন্য সব সময় সব কিছু করার জন্য প্রস্তুত আছে। আজকে দেখছেন আমাদের নেতাকর্মী কিভাবে বাঁধ ভেঙে ঢাকা শহরে শামসুর জনসভায় চলে আইছে। এতে করে তো বোঝা যায় যে এবি পার্টি কতটা জেডিপির জন্য কাজ করে যাচ্ছে। আমাদের সকল নেতাকর্মীরাই দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য দৃঢ় অঙ্গীকার বর্ধিত আছে। তাছাড়া আমরা অনেক আগে চাইলে জনতা পার্টি বা জনকল্যাণ পার্টির সাথে জোটবদ্ধ হইতে পারতাম, শুধু তাদের আদর্শ সাথে আমাদের মিলে না বলেই আমরা এখন পর্যন্ত তাদের সাথে জোটে যাই নাই। হ্যাঁ খায়রুল দেওয়ান, এবি পার্টির পারফরমেন্স আজকেই নজর কেড়েছে সকলের। তোমরা যে এত ছোট দল হইয়াও এত বড় জনসভার একেবারে তৃণমূল পর্যায়ে চলে যাইতে পারবা সেটা কিন্তু কারোরই ধারণা ছিল না। তোমাদের পারফরমেন্স আমার খুবই পছন্দ হয়েছে। আগামীতেও এই পারফরমেন্স ধরে রাখতে হইব খায়রুল। তাছাড়া কিন্তু জনতা পার্টির সাথে আমরা টক্কর দিয়ে কোনোভাবেই টিকে উঠতে পারবো না। সবসময় নেতা কর্মীদেরকে সজাগ এবং মাঠে উদ্বিগ্নভাবে থাকতে বলবা। এবারেই দুই জনদরদি পার্টি এবং অন্যান্য যত পার্টি আছে সকলকে নিয়ে আমরা একসাথে এগোবো। গুরু, আপনি কোনো চিন্তাই করেন না, শুধু সীমান্তবর্তী এলাকাগুলোতে আমাদের প্রার্থীদেরকে নমিনেশন দিবেন, আর ওই সীমান্তবর্তী যে কয়টা আসন আছে সেগুলো আপনাদেরকে উপহার দেওয়া আমাদের দায়িত্ব। ওই চিন্তা আপনাদের নাই, ওটা সম্পূর্ণ আমাদের। ওই এলাকায় আমরা আগে থেকেই প্রভাব বিস্তার করে আসতেছি। এবার শামসুর দলের সাথে জোটবদ্ধ হয়ে যদি নির্বাচন করি তাহলে আশা করা যায় ওইখানকার 70% ভোটই আমরা টানতে পারবো। শুধু সীমান্তবর্তী এলাকাগুলোর নমিনেশনগুলো আমাদেরকে দেওয়া হয় যেন গুরু, তাহলেই হবে। শোনেন খায়রুল ভাই, নমিনেশন কাকে কোন জায়গায় কত % দেওয়া হইব
সেইটা নিয়ে এখনই কোনো চিন্তা ভাবনা করতেছি না। সামনে এখনো অনেক দিন পইরা আছে, ওইগুলো নিয়ে আপাতত চিন্তা ভাবনা না কইরা আপনারা সকলেই আমাকে সাহায্য করেন। সামনে আমরা যাতে এই সমস্ত দুর্নীতিবাজদেরকে সরিয়ে দেশকে একটা সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তুলতে পারি। এই দেশের যে সম্পদ আছে এগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি, অবশ্যই আমরা উন্নত জাতিতে পরিণত হইব। এখন আপাতত এইখানে মিটিং শেষ করতেছি, পরবর্তী কার্যক্রম সবাইকে জানিয়ে দেওয়া হবে। কিরে সুধীর বেটা, তুই কি মনে করছস আইনাল ভাইয়ের টাকাগুলো মাইরা দিয়া তুই এইভাবে সারা জীবন পলায় থাকতে পারবি? দেখ ঠিকই তো আমাদের হাতে শেষ পর্যন্ত ধরা খেয়ে গেলি। অনেক জায়গায় তোরে খুঁজতেছি, তুই যে ঢাকা শহরে আইসা উবার চালাইতেছস সেইটা তো ধারণাও করছিলাম না রে। তোর কপালে এবার অনেক বড় দুঃখ আছে। এইসব আপনারা কি বলতেছেন? আমি কেন আইনাল ভাই টাকা মাইরা দিব? আইনাল ভাইয়ের দোকানে থাকতে আমার বেতনে পোষাইছিল না, তাই তো ঢাকা শহরে চলে আইসা খালাতো ভাইয়ের এইখানে উঠছি আমি। পরে ওর মাধ্যমেই উবারে ড্রাইভারিং কইরা মোটামুটি ইনকাম কইরা চলতেছি। আপনারা এইসব কি উল্টা পাল্টা কথা বলতেছেন? আমি কেন আইনাল ভাইয়ের টাকা মাইরা দিতে যাইব? আমি কোনো আইনাল ভাইয়ের টাকা মারি নাই। হে চৌধুরী বেটা, আবার তুই মিথ্যা কথা বলতাছস। একবারে পাড়ায় কিন্তু এইটি শেষ করে দিমু রে। তুই কি আমাদেরকে বলদ মনে করছস নাকি? আইনালের দোকান থেকে তুই থাকবি না, তাহলে সেইটা সবার কাছে বইলে আসতি। ওইভাবে রাতের আধারে পলায় আইসস কেন? তোর সাথে তো মিজানার দেখা হয়েছিল রাইতে, গাড়ি করে ব্যাগ নিয়া চলে আইসস। কি মনে করস তুই আমরা কি কিছু বুঝি না? জিনের বেশ দইরা আইনাল ভাইয়ের টাকাগুলো মাইরা দিছস। এবার তোর কপালে খুব দুঃখ আছে রে, অনেক বড় দুঃখ নাচতেছে তোর কপালে। অনেক খোঁজাখুঁজির পর তোরে এবার হাতের কাছে পাইছি। এবার তোর বাটপাড়ির শিক্ষা জনমের মতো দিয়া সারমু। বিশ্বাস করেন ভাই, আমি সত্যি বলতেছি, আমি আইনাল ভাইয়ের একটা টাকাও মাইরি নাই। আইনাল ভাই হয়তোবা অন্য কেউ ধোকায় পইরা টাকাগুলো হারাইছে। আমি না বইলা চলে আইছি, কারণ আইনাল বাইরে বললে আমারে কোনোভাবেই আসতে দিত না। সেই জন্যই আমি ব্যাগে করে কাপড় চোপড়গুলো নিয়ে রাতের বেলা ওইভাবে চলে আইছি। আর পথে মিজান ভাইয়ের সাথে দেখা হয়। আমি সত্যি বলতেছি, এই টাকা পয়সার ব্যাপারে আমি কোনো কিছুই জানি না ভাই। আমি সম্পূর্ণ নির্দোষ। আমারে যাইতে দেন। সন্ধ্যার ভিতরে গ্যারেজে আবার আমার গাড়ি জমা দিতে হইব, তা না হলে ডাবল ভাড়া দিতে হইব। তাই ভাই আমারে এখন যাইতে দেন। এইটারা তুই ওর সাথে কি এই সমস্ত ফাও বকর বকর করতেছিস? ওরে জায়গা মতো বাটাম না দিলে কি ওই নিজের ইচ্ছায় মুখ খুলবো নাকি? ওর সাথে ফাওয়ালাপ পারার কোনো দরকার নাই। ওরে বাইন্ডা নিয়া পিছনে গুডাউনে ফালায় রাখ। পরে শামসুরে বইলা দেখতেছি ওর কি ব্যবস্থা করা যায়। ওর সাথে ফাওয়ালাপ পাইরা সময় নষ্ট করার কোনো দরকার নাই। এখনই ওরে বাইন্ডা নিয়া ফালায় রাখ। পরে দেখতেছি ওর মুখ দিয়া কিভাবে কথা বের করতে হয়। মানুষ চেনে না শালা,
যার খায় তার পেটেই লাথি দেয়। এই সমস্ত বেঈমানদের কোনো ছাড় নাই। ওরে নিয়া সুন্দর মতো বাইন্দা রাইখা দে, পরে আদর আপ্যায়ন করমনি। আচ্ছা হাবিব ভাই, ঠিক আছে, ওরে নিয়ে আমি যাইতেছি তাহলে। আর আপনারা তাহলে বাসায় চলে আসেন। সেইখানেই শামসু ভাইয়ের সামনেই ওর বিষয় নিয়ে আলোচনা করবনি। তাইলে আমি গেলাম, আপনারা তাড়াতাড়ি চলে আইসেন, লেট করেন না। এদিকে আবার ওস্তাদের নেতাকর্মীদের সাথে বৈঠক শেষ হইলেই ওরে নিয়া বসতে হইব। মাস্টার, তাইলে কি করবা? এখন কি চলে যাইবা না এখানে আর কিছুক্ষণ দেরি করবা? এই জায়গায় তো এখন আর কোনো কাজ কাম আমি দেখতেছি না। চলো তাহলে আমরাও বাসার দিকে যাই। শামসুর তো এখনো বের হইতে মনে হয় অনেকটাই সময় লাগবো। নেতা কর্মীদের সাথে যেভাবে বইছে তাতে করে তো মনে হইতেছে না 2-1 ঘন্টার আগে বের হইতে পারবো এখান থেকে। দূর মিয়া, আপনি এত ব্যস্ত হইলেন কেন? বাসায় যায়া কি করবেন? এইদিকেই তো সব গরম গরম পরিবেশ। শামসু আগে ভিতর থেকে বের হয়ে আসুক, পরে এক লগে যাইমনি। ভিতর থেকে বের হয়ে আইসা যদি আমাদেরকে দেখতে না পায় তাহলে আবার রাগারাগি করতে পারে। তাই শামসু বের হোক। আর ঢাকা শহর যেভাবে উত্তপ্ত হয়েছে, এই পরিবেশও ঠান্ডা হোক ততক্ষণে। এখনই বাসায় যাওয়ার কি প্রয়োজন? তা অবশ্য ঠিকই বলছো মাস্টার, যে একেবারে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে না, এইটা ঠান্ডা হইতেও 2-2.5 ঘন্টা সময় লেগে যাইব। পুরো ঢাকা শহর তো একেবারে জ্যাম হয়ে গেছে। সারা দেশ থেকে এত নেতা কর্মী যে এই জায়গায় আইসা জড়ো হইব সেইটা তো কেউই ধারণা করছিল না। শুধু নেতা কর্মী না, এদের সাথে কইরা সাধারণ খেটে খাওয়া মানুষও এই জায়গায় উপস্থিত হয়ে রয়েছে। শামসুর আসলেই সারা বাংলাদেশেই জনপ্রিয়তার অভাব নাই। যদি বগুড়া শহর থেকে লোকজন নিয়ে আসতাম তাহলে তো এইখানে জায়গায় দিতে পারতাম না। যে অবস্থা দেখতেছি, এই জনপ্রিয়তা কি আপনি মনে করেন 2-1 দিনে তৈরি হয়েছে নাকি? এই জনপ্রিয়তা তৈরি করার জন্য শামসুকে অনেক কাঠখড় পুরাইতে হয়েছে, অনেক বাধা বিপত্তির উপর দিয়া যাইতে হয়েছে। ওর উপর হামলা কি কম হয়েছে নাকি হাবিব ভাই? শেষ পর্যন্ত ছেলেটাকে মেরে ফেলার মতো হামলা করা হয়েছে। সব কিছু বাধা অতিক্রম কইরাই আজকে শামসু এই জায়গায় আইসা পৌঁছাইছে হাবিব ভাই। এইগুলো এত তাড়াতাড়ি সম্ভব হয় নাই। সব কিছুই শামসুর কঠোর পরিশ্রম এবং সততার জন্যই সম্ভব হয়েছে হাবিব ভাই। আপনি শামসুর মতো এরকম ত্যাগী নেতা কি আর খুঁজে পাইবেন? এর জন্যই তো শামসু আজকে এরকম সাধারণ মানুষের ভালোবাসা পাইল। যদি ন্যায় এবং সত্যের পথে না থাকতো তাহলে কি আজকে আর শামসুর এই জনপ্রিয়তা দেখা যাইতো? আগামীর প্রধানমন্ত্রী যে শামসুই হতে চলেছে এ ব্যাপারে তুমি 100% নিশ্চিত থাকো। জনবল দেখলেই বোঝা যায় যে ভবিষ্যতে কি করতে পারে। আর যে বড় বড় দলগুলো শামসুর সাথে জোটবদ্ধ হয়েছে, এতে করে আগামী নির্বাচনে জনতা পার্টির ভরাডুবি হইব।
আর শামসু দেখবা বাংলাদেশের নেক্সট প্রধানমন্ত্রী হয়ে ছাড়বো, কেউ আটকাতে পারবে না। দেখা যাক হাবিব ভাই সামনের দিনগুলোতে কি হয়। তবে শামসু যদি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয় তাহলে যে দেশ আগে থেকেও সমৃদ্ধ হইব এ ব্যাপারে নিশ্চিত থাকেন। শামসু যদি একবার এই দেশের হাল ধরতে পারে তাহলে দেশের অবস্থায় একেবারে চেঞ্জ করে ফেলাইব। আসেন হাবিব ভাই, বাইর থেকে আগে কফি খেয়ে আসি, পরে বসবো নি আবার।